আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১-এর প্রথম প্রহরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, উপদেষ্টাগণ, ঢাকায় নিযুক্ত কূটনৈতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা রাজপথ রাঙিয়েছিল বুকের তাজা রক্তে, প্রতীকী সেই রক্তলাল সূর্যকে সাক্ষী করেই বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করতে শহীদ মিনারে উপস্থিত হন রাষ্ট্র ও সরকার প্রধান। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের স্মৃতির মিনারে। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের প্রতি ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে বিচারপতিবৃন্দ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ, ৩ বাহিনীর প্রধানরা সহ দেশের গণ্যমান্য বিশিষ্টজনের শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ বেদি। রাতের নিস্তব্ধতা ভেঙে ২১-এর প্রথম প্রহরেই শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। চলেছে এই জন্য মূলত নিত্য নতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। স্পুটনিক যখন মহাকাশে উড়ল, সারা পৃথিবী রাশিয়ান ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়ল। যে স্কুলে, যে বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান ভাষা শেখানো হয় না, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রদের এবং অভিভাবকদের উৎসাহ হারিয়ে ফেলল। আবার যে মাত্র চীন প্রযুক্তিতে এগিয়ে গেল, চীনা ভাষা শেখার ধুম লেগে গেল। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই, অথবা থাকলেও খুব নিম্ন পর্যায়ের। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে, যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে, সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই, সে ভাষা যত জটিলই হোক না কেন। জাতি এগুলে ভাষা এগোয়। ভাষার সম্মান বাড়ে। নিজ ভাষার নিবেদিত প্রাণ প্রচারকর্মী হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভাণ্ডারে কিছু দেবার না থাকলে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হয় না। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। আমরা যখন মাতৃভাষায় কথা বলি, তখন যেন মনে রাখি মাতৃভাষা মানুষের প্রাথমিক ভাষা। এরকম একটি ভাষা প্রথম শ্রবণে
হোক না কেন, তা একদিন তার প্রাথমিক স্তর পার হয়ে বহু দেশের বহু মানুষের অত্যন্ত নমস্য ভাষায় পরিণত হতে পারে, যদি জাতি পৃথিবীর কাছে কিছু উপহার দিতে পারে। যদি সেই ভাষা পৃথিবীর অগ্রযাত্রায় স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভূমিকা দখল করে নিতে পারে। দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রধান উপদেষ্টার বক্তব্যের অংশবিশেষ। এবার তেল নিয়ে শুরু হয়েছে তেলেস্মাতি কাণ্ড। বাজার থেকে প্রায় উধাও বোতলজাত সয়াবিন, আর খোলা সয়াবিন বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের থেকে অনেক বেশি দামে। সরকারের গৃহীত নানা পদক্ষেপের পরও নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের বাজার। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে তেলের সংকট আরও তীব্রতর হয়েছে। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মুরগির দাম, তবে বাজারে সব ধরনের মাছের দাম বেশ চড়া। রিপোর্ট করছেন আরাফাত ইসলাম। এক একবার এক এক পণ্য, সংকট কিংবা কারসাজি, যেটাই হোক না কেন খেসারত দিতে হয় ভোক্তাকেই। এবার রমজানের আগে থেকেই ভোজ্য তেলের বাজারে চলছে অস্থিরতা। সবশেষ ডিসেম্বরে লিটারে 8 টাকা দাম বাড়ানোর পর থেকে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হলেও চলতি মাসের শুরু থেকেই ফের সংকট দেখা দিয়েছে। গত 12 ফেব্রুয়ারি বাণিজ্য উপদেষ্টা তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা বলেছিলেন, তবে এক সপ্তাহ কেটে গেলেও বাজারে তার প্রয়োগ নেই। বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। দামে দেয় না তেল, মনে করেন গায়ে রেট আছে 145, কইব 60 টাকা নিতে বান্না তো দিব না, সিলিপও দিব না। 3 কার্টন তেল দেয়, তার সাথে অনেক কিছুই নিতে হয়, যেমন সরিষার তেল দিয়ে দিচ্ছে কোম্পানিরা। খোলা তেলের দাম বেশি, বোতলজাত তেলের দাম কম। যারা বেশি তেল দেয় তারা তারা লুজ করে দামে বেচা পালায়, আমরা আর ভাগে পাই না। বোতলজাত তেলের সরবরাহ না থাকায় সপ্তাহের ব্যবধানে খোলা তেলের দাম লিটারে 10 টাকা পর্যন্ত বেড়েছে। যে পরিমাণ আমাদের দরকার সেটা পাচ্ছি না, আবার প্রাইসটাও একটু বেশি। খোলা তেলের দামটা আপনার আমার মনে হয় বোতলের চেয়েও বেশি। অন্যদিকে সরবরাহ স্বাভাবিক থাকায় ভোক্তার নাগালের মধ্যেই সব ধরনের সবজির দাম। এছাড়া স্থিতিশীল রয়েছে আলু পেঁয়াজের দাম, তবে দাম না কমলেও অপরিবর্তিত চালের বাজার। শুধু বাজার মনিটরিং নয়, সিন্ডিকেট ভেঙে সরবরাহ ব্যবস্থা ও দাম নিয়ন্ত্রণে রাখার তাগিদ ভোক্তাদের। এই সিন্ডিকেট থেকে যদি বাংলাদেশ মুক্ত করা যায়, তাহলে আমরা সাধারণ জনগণ সমস্ত অবস্থার মধ্যে বাঁচতে পারবো। এখন দেশের টাকা তো আর পাচার হচ্ছে না, এখন ভর্তুকি দেবে জনগণের জন্য। কারণ সাধারণ মানুষের, মাস পিপল, তাদের তো চাওয়া পাওয়া তারা বাজারে এসে একটু যাতে রিজনেবল প্রাইজে জিনিস কিনতে পারে। গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে মুরগির দাম, তবে মাছের বাজার অনেকটাই চড়া, তাই বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা সিটি কর্পোরেশনকে যেন নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক। সিটি কর্পোরেশনের সমস্ত কাজেই ছিল তার হস্তক্ষেপ। নামে বেনামে টেন্ডার দিয়ে সব কাজ মূলত করতেন তিনি ও তার প্রতিষ্ঠান। খুলনা সিটি কর্পোরেশন যেন হয়ে উঠেছিল খালেক কর্পোরেশন। খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আজিজুল ইসলাম। দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে খুলনার মূর্তিমান আতঙ্ক তালুকদার আব্দুল খালেকের নানা অপকর্মের চিত্র। স্বৈরাচার শেখ হাসিনা শাসনামলে গড়েছেন টাকার পাহাড়, সর্বত্র ছিল তার হস্তক্ষেপ। অভিযোগ রয়েছে ঘুষ ছাড়া সিটি কর্পোরেশনের কোনো কাজ হাত দিতেন না তালুকদার আব্দুল খালেক। তার হুমকি ধামকিতে রেহাই পাননি গণমাধ্যম কর্মীরাও। তার মেয়র থাকাকালীন সবচেয়ে বেশি দুর্নীতি ছিল ঠিকাদারি কাজে। সিটি কর্পোরেশনের নির্দিষ্ট কয়েকজন ঠিকাদারকে দিয়ে তিনি বেনামে সে কাজ অংশীদারি থাকতেন। মেসার্স হোসেন ট্রেডার্স, আজাদ ইঞ্জিনিয়ার্স ও মেসার্স তাজুল ইসলাম, এই তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে প্রায় 1000 কোটি টাকার কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি 5% কমিশনের ভিত্তিতে ঠিকাদারের কাছে বিক্রি, লাইসেন্স ছাড়াই পছন্দের ব্যক্তি, আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলরদের মধ্যে ঠিকাদারি কাজ ভাগ করে দেওয়ার অভিযোগ রয়েছে। সিটি কর্পোরেশন যে খালেদ কর্পোরেশন ছিল সেটি স্বীকার করলেন খোদ খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও প্রধান নির্বাহী। উনি তো 1% করে টাকা নেছে 4 বছর ধরে। 100% যে মুস্তাফিজ ছিল, কোনো বিল, ওই বাবুল রানার বিল বলেন, আশার বিল বলেন, কাউন্সিলরকে বিল বলেন, কোনো বিল টাকা না দিয়ে যেতে পারেনি। 1% করে অ্যাকাউন্ট সিটতে নেছে। স্থানীয় চেম্বার ওনাদের হয়তো ইন্ধনে খুলনা সিটি কর্পোরেশনকে
বাইপাস করে উনি এই কাজগুলো করছিলেন। আমাদের ব্যবস্থাটা যে ধ্বংস হয়ে গেছে, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের একটা নীতি নৈতিকতার জায়গা, এটা যে নষ্ট হয়ে গেছে, এটা কারা কারা করেছে এবং কিভাবে করেছে সেটা তদন্ত হওয়া উচিত। খুলনার সড়ক সংস্কার আর ড্রেন খোঁড়াখুড়ি শুরু হয়েছিল গত 6 থেকে 7 বছর আগে, যা এখনও চলমান। খুলনা শিপইয়ার্ড সড়ক সংস্কারের কাজ শুরু 7 বছর আগে, এখনও চলছে। 12 বছর ধরে কাজ চলতেছে, মানুষ তো হ্যাপি ভোগান্তি। 6 বছর হবে কি তারও একটু বেশি হবে, এর তো কোনো মালিকই মনে হয় নেই খুলনা শহরের রাস্তার। ফ্যাসিস্ট সরকারের সহযোগী তালুকদার আব্দুল খালেক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও তিনি। খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক একজন শীর্ষ দুর্নীতিবাজ। তিনি রাজনীতির শুরু থেকেই এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, পরবর্তীতে উনি আওয়ামী লীগের মহানগর সভাপতি হওয়ার পরে আরও বেপরোয়া হয়ে যায়। ওনার যে নেত্রী পলাতক শেখ হাসিনা, সে নিজেও জানে তার আলাপ কীরকম। সে মানুষই মনে করতো না, এবং সব উনি মনে করতো এরা হলো আমার বাড়ির কুকুর ছাগল, আমি হলো দেশের সব। স্থানীয় রাজনৈতিক একটি মহলের সাথে যোগসাজশ ও অর্থের বিনিময়ে নানা কৌশল নিয়ে নতুন কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। ইফতারের অন্যতম উপকরণ বেগুন আর শসা। পবিত্র মাহে রমজান এলেই বেড়ে যায় পণ্য দুটির দাম। চাহিদার সাথে যোগানের ঘাটতি হলে নিয়ন্ত্রণহীন বাজারে সেই দাম চলে যায় ভোক্তাদের নাগালের বাইরে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ভালো দামের আশায় প্রতিযোগিতামূলক বাজার ধরতে তাই মাঠে মাঠে ব্যস্ত চাষিরা। সাশ্রয়ী খরচে তারাও ঝুঁকেছেন উচ্চ ফলনশীল সবজির আবাদে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। কৃষি উদ্যোক্তা এস.এম. সাইফুর রহমান শাহিন ছিলেন ব্যাংকার। লক্ষ্য ছিল সঠিক বীজ কৃষকদের হাতে তুলে দিয়ে বিষমুক্ত নিরাপদ চাষাবাদ। সেই স্বপ্ন পূরণে ব্যাংকের চাকরি ছেড়ে শুরু করেন উচ্চ ফলনশীল সবজির জাত নিয়ে গবেষণা। রাসায়নিক সারের পরিবর্তে পরিবেশ বান্ধব ফেরোমেন ফাঁদ ব্যবহার করে উইন্টার মালিনী জাতের শসা এবং পিকে মমজাতের বেগুন পরীক্ষামূলকভাবে নিজে আবাদ করেন। পরবর্তীতে প্রান্তিক পর্যায়ে কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে পেয়েছেন অভাবনীয় সাফল্য। এটা হচ্ছে আটকম সিডের উইন্টার মালিনী 777। এটা এখন আমাদের কমার্শিয়াল স্টেজে আছে, বাজারজাত করা হচ্ছে এই নামে। আসন্ন রমজান রেখে এটা আমাদের মূল টার্গেট ছিল এবং কৃষকরা খুবই লাভবান হচ্ছে এটার কালার এবং গড় ওজন এবং এটা সুস্বাদুতা দেখে। উইন্টার মালিনী জাতের শসা দেখতে দেশি শসার মতোই, গাছের গিটে গিটে আসে ফলন, স্বাদেও অভিন্ন। আবার স্ত্রী ফুলের আধিক্য থাকায় উৎপাদনও হয় বেশি। অন্যদিকে আগাম পিকে মমজাতের বেগুন উৎপাদন কয়েকগুণ বেশি হওয়ায় খুশি কৃষকরা। উইন্টার মালিনী বীজ আমি জমিনে বুনেছি, গাইডে গাইডে ফলন ধরেছে এবং ভালো ফলন হচ্ছে এবং গাছ ভেঙে যাওয়ার পর্যায়ে এবং বেগুনের কালার যেরকম, খাওয়ায় সুস্বাদ সেরকম। দেশের আবহাওয়া সহিষ্ণু শসা এবং বেগুনের নতুন এই জাত কৃষকদের স্বাবলম্বী করার পাশাপাশি কৃষি উৎপাদনে উন্মোচন করেছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে নারায়ণগঞ্জে। সকালে ফতুল্লা থানার ৭১ নম্বর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্পের আয়োজন করে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখ, চর্ম ও যৌন, কুষ্ঠ ও গাইনি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দিয়ে রোগ নির্ণয় করে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। চট্টগ্রামে শুরু হয়েছে ৩৩তম ইবিএল বিজিসিসি গলফ টুর্নামেন্ট। সকালে জেলার ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দুদিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ব্যাংকের পরিচালক মোফাক্করুল ইসলাম খসরু। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুন নবী চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১৫০ নারী ও পুরুষ গলফার অংশ নিয়েছেন। আগামীকাল পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের মাঝে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি সহ টানা ছুটিতে প্রাকৃতিক সূর্যোদয় সূর্যাস্ত দেখতে সাগর কন্যা কুয়াকাটায় ঢল নেমেছে পর্যটকের। সৈকতের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন তারা। সাগরের বুকে সূর্যোদয় সূর্যাস্ত দেখার অপেক্ষায় সৌন্দর্য পিপাসুরা উপভোগ করেছেন প্রাকৃতিক অপার সৌন্দর্য। এছাড়া বিভিন্ন ধরনের রাইডে চড়ে সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।